নয়াদিল্লিতে শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের পর ঢাকা কার্যত ক্ষুব্ধ হয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে। সেদিকে নজর রাখবো, অন্যদিকে নজর রাখবো শামা ওবায়দ ইসলাম। তিনি বলছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক এখন কেমন হওয়া উচিত এটা ভারতই ঠিক করবে এবং এটা নিয়েও আলোচনা চলছে। সেদিকে নজর রাখবো, অন্যদিকে নজর রাখবো নতুন করে আবার একটি বক্তব্য সামনে এসেছে, যে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন যে তিনি নির্বাসনে থাকাকালীন, অর্থাৎ তিনি যখন ভারতে ছিলেন এবং লন্ডনে যখন তারেক রহমান ছিলেন, তখন তাদের নির্দেশে এবং তাদের পরিচালনায় নাকি এই জুলাই অভ্যুত্থান পরিচালিত হয়েছে। এটা নিয়েও বাংলাদেশের নানা আলোচনা শুরু হয়ে গেছে। সেদিকে নজর রাখবো, অন্যদিকে নজর রাখবো ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, কারণ শেখ হাসিনার এই বক্তব্যের পর থেকে দুই দেশের সম্পর্কের সমীকরণ আবার নতুন দিকে বইছে। সেদিকে নজর রাখবো, পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর এই মুহূর্তে কি ভাষ্য সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। আমি আমার নেতা জনাব তারেক রহমান দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। জুলাই আন্দোলনে তারেকের ইন্ধন প্রকাশ্যে, যা নিয়ে প্রবল আলোচনা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। এদিকে হাসিনার মুখ বন্ধের চেষ্টা করে যাচ্ছেন তারেক রহমান। নিজের দলের কার্যক্রমকে নিষিদ্ধ করে রেখেছে সরকার, যা নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন শেখ হাসিনা। বিদেশের মাটি থেকে প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু কোনোভাবেই যাতে প্রতিবাদ করতে না পারেন শেখ হাসিনা, তারই ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এদিকে তারেক রহমান লন্ডনে বসে 2024 সালে জুলাই আন্দোলন পরিচালনা করেছিলেন, যেটা স্বীকার করছেন তারই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কি তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণেই শেখ হাসিনার মুখ বন্ধের চেষ্টা চলছে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে মঞ্চে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এবং আমি নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। এটাই হচ্ছে পর্দার অন্তরালের কথা। আরো একবার শোনাই আপনাদের সেই বক্তব্য। আমি আমার নেতা জনাব তারেক রহমান দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। অর্থাৎ তিনি বলতে চাইলেন যে তারেক রহমান লন্ডনে এবং সালাউদ্দিন আহমেদ ভারতে বসে এই জুলাই আন্দোলন পরিচালনা করেছেন। ছাত্রদের পিছনে যে রাজনৈতিক দলগুলি কিভাবে সক্রিয় ছিল সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। শুধু মার্কিন ডিপ স্টেট নয়, এর পিছনে রাজনৈতিক দলগুলোর ভূমিকাও ছিল। আবার 2024 সালে নির্বাচনের আগে সুদূর লন্ডনে বসে তারেক রহমান ভারতে অবস্থানরত সালাউদ্দিন আহমেদকে নির্দেশ দিয়েছিলেন কর্মীদের সংগঠিত করার বাংলাদেশে। সেই সময় গণমাধ্যমেও প্রকাশ পেয়েছিল বিষয়টি। এদিকে তারেক রহমান যখন দেশ ছেড়েছিলেন তখন সেনাবাহিনীকে মুচলেখা দিয়ে গিয়েছিলেন যে তিনি নাকি কখনোই সক্রিয় রাজনীতি করবেন না, অথচ দিনের পর দিন দেশের বাইরে থেকে তার দলের কর্মীদের সংগঠিত হবার পর নির্দেশ দিয়ে যাচ্ছেন। এরপর 17 বছর নির্বাচন কাটিয়ে দেশে ফিরলে সরাসরি রাজনীতিতে ঢোকেন, এরপর নির্বাচন করে প্রধানমন্ত্রীও হয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে যে লন্ডন থেকে তারেক রহমান রাজনৈতিক নির্দেশ দিতে পারেন, অথচ শেখ হাসিনা তার দলের সঙ্গে হওয়া অন্যায় নিয়ে কথা বলতে পারবেন না। এমনকি তারেক রহমান জুলাই আন্দোলন পরিচালনা করেছেন এটাও তো স্পষ্ট করে বলা হচ্ছে। এমনকি লন্ডন থেকে বসে দিনের পর দিন বড় বড় সভা করেছেন ভার্চুয়ালি। ওই সভাগুলির পর বহুবার বাংলাদেশে অশান্তিও ছড়িয়েছে। এদিকে শেখ হাসিনা কেন ভারতে বসে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন এটা নিয়ে ক্রমাগত আপত্তি জানিয়ে যাচ্ছে সেই তারেক রহমানের সরকারই। তখন কিন্তু যুক্তরাজ্যের কাছে তারেক রহমানের বক্তব্যে নিষেধাজ্ঞা চেয়ে কোনো চিঠি যায়নি, তাহলে দিল্লির কাছে কেন হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি যাবে? এই প্রশ্নগুলো যেমন বারবার উঠে যাচ্ছে, এমনকি দেখা গেল হাসিনার বক্তব্যের পর ঢাকা একটি লম্বা বিবৃতি দিয়ে দিল। পাশাপাশি ওই ভার্চুয়ালি সবাই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান উপস্থিত থাকার জন্য তার মাগুরার বাড়িতে হামলা চালানো হলো।
এ কোন বাংলাদেশ? প্রশাসনের তরফে তো কোনো নিয়ন্ত্রণই নেই, উল্টে সরকারই যেন ইন্ধন দিয়ে দিচ্ছে। অনেকেই বলছেন দেশের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছচ্ছে যা অন্তর্বর্তী সরকারের থেকেও খারাপ পর্যায়ে পৌঁছচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে শেখ হাসিনার বার্তা। তবে কি বদলে যেতে চলেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি? বাংলাদেশের সমুদ্র সীমা শুধুমাত্র একটি ভৌগোলিক সীমানা নয়, এটি দেশের অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা, বাণিজ্য এবং কৌশলগত অবস্থানের অন্যতম প্রধান ভিত্তি। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে গত এক দশকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যে পরিবর্তন এসেছে তাতে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র সীমা নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব এবং সামুদ্রিক সম্পদের সুরক্ষার প্রশ্নে যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি কৌশলগত মহলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও তার বক্তব্য নিয়ে রাজনৈতিকভাবে ভিন্ন মত রয়েছে, তবুও বিষয়টি শুধুমাত্র অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বর্তমান সময়ে বঙ্গোপসাগরকে ঘিরে ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আঞ্চলিক শক্তির কৌশলগত আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ পরিচালিত হয় এই অঞ্চলের মাধ্যমে। পাশাপাশি গভীর সমুদ্রে গ্যাস, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ এবং সম্ভাব্য ব্লু ইকোনমির কারণে বাংলাদেশের সামুদ্রিক এলাকার গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের এখানে মতে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সামুদ্রিক সম্পদ রক্ষা, নিরাপদ নৌ চলাচল, উপকূলীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইনের যথাযথ প্রয়োগ সবকিছুই রাষ্ট্রের নিরাপত্তা নীতির অংশ হওয়া উচিত। বাংলাদেশের বর্তমান সরকারও সমুদ্র সীমা নিরাপত্তা, সমুদ্রের যেখানে সুরক্ষা এবং ব্লু ইকোনমির উন্নয়নের উপর জোর দেওয়ার কথা জানিয়েছে। শেখ হাসিনার বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো সমুদ্রকে কেবল অর্থনৈতিক সম্পদ হিসেবে নয়, জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসাবেও তুলে ধরা। আর এই দৃষ্টিভঙ্গি নতুন নয়। গত কয়েক বছরে ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বৃদ্ধি, সামুদ্রিক রুটে নিরাপত্তা এবং জ্বালানি নির্বাহী জাহাজের নিরাপদ চলাচল আন্তর্জাতিক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য এবং লোহিত সাগর অঞ্চলের উত্তেজনার কারণে সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে বাংলাদেশও উদ্বেগ প্রকাশ করেছে। ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশের সমুদ্র নীতি ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক, চীনের বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার উপরও প্রভাব ফেলতে পারে। কারণ বঙ্গোপসাগর এখন শুধুমাত্র একটি আঞ্চলিক জলসীমা নয়, এটি আন্তর্জাতিক কৌশলগত প্রতিযোগিতারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে বিশেষজ্ঞরা মনে করেন সমুদ্র সীমা নিয়ে যে কোনো রাজনৈতিক বক্তব্যকে বাস্তব নীতিতে রূপ দিতে হলে প্রয়োজন আধুনিক নৌ সামর্থ্য, কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি, উন্নত হাইড্রোগ্রাফিক তথ্য ব্যবস্থা, আন্তর্জাতিক সহযোগিতা এবং কার্যকর সামুদ্রিক আইন প্রয়োগ। শুধু রাজনৈতিক বক্তব্য নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বিনিয়োগই এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য আবারও বাংলাদেশের সমুদ্রসীমা নিরাপত্তার বিষয়টিকে যেখানে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এর রাজনৈতিক ব্যাখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু একটি বিষয়ে প্রায় সবাই একমত, বঙ্গোপসাগর আগামী দিনের অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনীতির অন্যতম প্রধান ক্ষেত্র। তাই সমুদ্র সীমা রক্ষা এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি কৌশলগত অগ্রাধিকার হিসাবেই বিবেচিত হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। একদিকে শেখ হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞা চেয়ে বারবার নয়াদিল্লিকে চমকানোর চেষ্টা করছে ঢাকা, আর অন্যদিকে ভারত সরকারের ভিত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন প্রায় 500 বাংলাদেশি। এখন প্রশ্ন, বিএনপি, জামাত, এনসিপি কেন এর প্রতিবাদ করছে না? কেন তাদের আটকাচ্ছে না ভারতে পাঠানোর জন্য? ভারত থেকে সহযোগিতা নেব অথচ ভারত বিরোধিতা করে যাব, এটা কেমন দ্বিচারিতা? একটি সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, ভারতের সঙ্গে এই মুহূর্তে কোন নীতি নিতে চাইছে বাংলাদেশ? উত্তর কি তাদের কাছেও আছে?
ভারতের সঙ্গে বাংলাদেশ কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে না, অন্তত তাদের বিভিন্ন বক্তব্য থেকেই তো স্পষ্ট হচ্ছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। উপপররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেটা নাকি ঠিক করবে ভারত। শুনুন একবার তার বক্তব্য। আপনারা আমাদের বিবৃতি দেখেছেন, বিবৃতিতে ডিপ্লোম্যাটিক ভাষায় যতটুকু একটি দেশকে বোঝানো যায় সেটা আমরা বলেছি, চেষ্টা করেছি। এবং এর আগে আমরা কিন্তু বারবার বলেছি যে ভারতের অবস্থান পরিষ্কার করতে হবে, যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক তারা কিরকম চায়। ভাবুন একবার, ভারত ঠিক করবে সম্পর্ক কি হবে, অথচ ভারতের থেকে সহযোগিতা নেওয়ার সময় তারাই ঠিক করে নিচ্ছে যে ভারত তাদের সহযোগিতা করছে। একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, আর সেটা হলো, এই 541 জনকে তো পাকিস্তানে পাঠাতে পারতো বাংলাদেশ সরকার, কেন ভারতে পাঠাচ্ছে তারা? কিছুদিন আগে ভারতে জেনজিদের আন্দোলনে যেভাবে উত্তাল হয়েছিল পরিস্থিতি, তাতে বাংলাদেশের কট্টরপন্থীরা ভেবেই নিয়েছিলেন যে মোদী সরকারের পতন ঘটে যাবে, ঠিক হাসিনা সরকারের পতনের মতো। কিন্তু তারা বোঝেননি যে ভারতের সরকার উল্টানোর জন্য ভারতের একের পর এক প্রতিবেশী দেশের সরকার উল্টাতে হয়েছে মার্কিন ডিপ স্টেটকে। তারপরও এখনো তারা সফল হয়নি। আর এটা যে সহজ নয় সেটা খোদ ডোনাল্ড ট্রাম্পও জানেন। তাই প্রতিবেশী দেশগুলোর সরকার উল্টে দিয়ে ভারতের চারপাশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে। তাই চেষ্টা বৃথা বাংলাদেশের, চেষ্টা করেও কোনো লাভ হবে না। এখন নতুন করে দেখা যাচ্ছে, শেখ হাসিনা সরাসরি দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার পর ঢাকায় একটি লম্বা পোস্ট করেছে, যেখানে নয়াদিল্লির কি করা উচিত কি করা উচিত নয় সেটা নিয়ে পোস্ট করছে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, নয়াদিল্লি কেন সুযোগ দিল শেখ হাসিনাকে বক্তব্য রাখার জন্য? কিন্তু আগেই ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এটি একটি বেসরকারি কোম্পানি, তারা উদ্যোগ নিয়েছে। এমনকি ওই সংবাদ সম্মেলনে যে বক্তব্য রাখা হবে তাতে ভারত সরকার যে সমর্থন করে, বিষয়টা এমন নয়। ভারত তো নিজেদের নীতি অনুসরণ করেই সবকিছু করছে। একটি দলের কার্যক্রমকে বেআইনিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে নেত্রী সুর চড়াচ্ছে, আর চড়াবেই, সেটাই স্বাভাবিক। তাতে তিনি যে দেশেই থাকুক না কেন। শেখ হাসিনা যদি আমেরিকাতে থাকতেন তাহলেও কি তারেক সরকার আমেরিকাকে চিঠি দিতেন? ফলে ঢাকার এখন যে ভাষ্য, সেগুলির কোনো ভিত্তিই নেই, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। সাল 2024, 5ই আগস্ট দিনটা বাংলাদেশের জন্য যেমন চিরস্মরণীয় দিন, একইভাবে শেখ হাসিনার জীবনেও এক চিরস্মরণীয় দিন। ঠিক তার 2 বছরের পর, অর্থাৎ 2026 সালের তৎকালীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগের 2 বছরের পর ভারত থেকেই 5ই আগস্ট বিরাট বার্তা। পরিষ্কার হয়ে গেল দেশে ফেরার দিনক্ষণ। শেখ হাসিনা কার শক্তিতে বুক চিতিয়ে বাংলাদেশে ফিরতে চলেছেন? কেন ডিসেম্বরকেই বাংলাদেশের ফেরার আসল সময় বলে বেছে নিলেন মুজিব কন্যা? তবে কি ভিতরে ভিতরে সব পরিকল্পনা তৈরি হয়ে রয়েছে? বুধবার ভার্চুয়ালি বার্তা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জল্পনা ছিল তিনি হয়তো বুধবারই জানিয়ে দেবেন তার প্রত্যাবর্তনের দিনক্ষণ, যদিও তা সেদিন খোলসা করলেন না শেখ হাসিনা। তার বক্তব্য শেষে প্রশ্ন করা হয় কবে দেশে ফিরছেন। নির্দিষ্ট দিন না জানালেও হাসিনা জানান, ডিসেম্বর বিজয়ের মাস, ডিসেম্বরেই আমি ফিরে যেতে চাই। তারপরে তিনি বলেন তিনি জানেন দেশে ফিরলে একাধিক সমস্যার মুখোমুখি হবেন তিনি, জেনেই তিনি চান ফিরতে নিজের দেশে। বুধবার বক্তব্যে হাসিনা বললেন তিনি ফিরবেন দেশে, ফিরবে আওয়ামী লীগও, তবে এবার আর ক্ষমতার জন্য নয়, ফিরবেন দেশের মানুষের পাশে দাঁড়াতে। হাসিনা বলেন, আমি নিজেকে নিয়ে চিন্তিত নই, চিন্তিত বাংলাদেশের জনগণকে নিয়ে। আমি ফিরতে চাই কারণ নিরাপত্তা, উন্নয়ন, শান্তি বাংলাদেশের মানুষের প্রাপ্য। একই সঙ্গে তিনি বলেন, আমার এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন গণতান্ত্রিক পদ্ধতির কাছে, ক্ষমতার জন্য নয়। ফিরব বাংলাদেশকে সঠিক পথে চালিত করার জন্য, বাংলাদেশকে উন্নয়নের পথে চালিত করতে। আমি বাংলাদেশে ফিরতে চাই কেবল একটিই কারণে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের জীবনযাত্রার উন্নতিতে সাহায্য করতে।
আমি তাদের বিশ্বাস করি, ভালোবাসি, আমি তাদের কাছে ফিরব। উল্লেখ্য, বুধবার বক্তব্যের শুরুতেই ভেঙে পড়েন হাসিনা। তোলেন পরিবারের কথা, ভাইয়ের কথা। 1971-এর কথা তুললেন হাসিনা, তুললেন 2024-এর জুলাই আন্দোলনের কথাও। একদিকে যেমন অভিযোগ করলেন তার জামানার উন্নয়ন নষ্ট হওয়ার কথা, অন্যদিকে দিলেন পাশে থাকার প্রতিশ্রুতি। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল না বলেও দাবি করলেন পদ্মাপাড়ের প্রাক্তন প্রধানমন্ত্রী। একই সঙ্গে অভিযোগ করলেন সে সময় তাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি কোনোভাবেই তার দেশের জনগণের থেকে বিচ্ছিন্ন হতে চাননি। শেখ হাসিনা বরাবরই জনদরদী নেত্রী হিসেবে পরিচিত। পদ্মাপাড়ে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে কয়েক লক্ষ আওয়ামী লীগ সমর্থক, কর্মী, ভোটাররা। হাসিনার বক্তব্যের বারংবার উঠে এসেছে তিনি কোনো দিন দেশের মানুষকে ছেড়ে যাবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে 5ই আগস্ট এর হাসিনার বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ। অন্যদিকে আবার হাসিনার বক্তব্যে যে তারেক রহমানের সরকার যথেষ্ট আতঙ্কে ডুবেছে, তার ফলস্বরূপ হাসিনার বক্তব্য বাংলাদেশের সংবাদ মাধ্যমকে প্রচারে সরকারি তড়িঘড়ি নিষেধাজ্ঞা তারই প্রমাণ দেয়। হাসিনা আতঙ্ক যে তারেক রহমানকে রন্ধ্রে রন্ধ্রে ঘিরে ফেলেছে তা তার কর্মকাণ্ডেই বোঝা যাচ্ছে। 2024-এর ছাত্র আন্দোলনের মুখে হাসিনার দেশত্যাগের ঠিক 2 বছর পর অর্থাৎ 2026-এর 5ই আগস্ট ভারতে বসে হাসিনার বার্তা যাতে বাংলাদেশের সম্প্রচার না হওয়া, তার জন্য তড়িঘড়ি সরকারিভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ তারেক আতঙ্কের এক বহিঃপ্রকাশ মাত্র। এরপর আরও এক কদম এগিয়ে আরেকটি ভয়ানক সিদ্ধান্ত তারেক রহমান এবং তার সরকারের আতঙ্ক ফুটে উঠেছে। আসুন সেই বিষয়ে আজ আমরা এই প্রতিবেদনে তুলে ধরি। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা। তিনি দেশ ছাড়ার পরেই গণভবনে আছড়ে পড়েছিল জনরোষ। এবার সেই গণভবনে উদ্বোধন হলো জুলাই জাদুঘরের। ছাত্র নেতার বিক্ষোভের মুখে 2 বছর আগে 5ই আগস্টের দিনেই বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, চলে আসেন ভারতে। দিল্লিতেই সাময়িক আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এবার তার সরকারি বাসভবন গণভবনে খোলা হলো জাদুঘর। হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচিহ্ন তুলে ধরা হয়েছে এখানে। নাম রাখা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বুধবার এই জাদুঘরের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 2024 সালে জুলাই মাসে ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল হয়েছিল বাংলাদেশ। বিক্ষোভ দমাতে সেদেশে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে আন্তর্জাতিক মহলে। রাষ্ট্রপুঞ্জের এক রিপোর্ট অনুযায়ী ওই আন্দোলন দমন করতে তৎকালীন হাসিনা সরকার যে কঠোর নীতি প্রয়োগ করেছিল তাতে 1400-রও বেশি মানুষের মৃত্যু হয়। হাসিনা বাংলাদেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই ঢাকার শেরে বাংলায় গণভবনে আছড়ে পড়েছিল জনরোষ। লুট হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন। জামা কাপড় থেকে শুরু করে টেবিল, চেয়ার, প্রিন্টার, কম্পিউটারের সিপিইউ কিছুই বাদ যায়নি। পরে অবশ্য তার মধ্যে অনেক কিছু ফেরতও এসেছিল। এবার জুলাই আন্দোলনের স্মৃতিতে সেই গণভবনেই চালু হলো জাদুঘর। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেই জাদুঘর তৈরি হয়েছিল, তবে তার আনুষ্ঠানিক উদ্বোধন এতদিন হয়ে ওঠেনি। বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক এই জাদুঘরের উদ্বোধন করেন। পরে আওয়ামী লীগ জামানার গুম খুনের অভিযোগ নিয়েও সরব হন তিনি। আশ্বাস দেন জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার হবে। তারেক বলেন এই জাদুঘর শুধু 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না, এই জাদুঘর বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আরো বলেন এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনতা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছে। হাসিনার বসবাসকারী বাসভবন এবং গণভবনকে তড়িঘড়ি জুলাই জাদুঘর করে দেওয়া বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সুকৌশলী ভাবনা যে আওয়ামী লীগ এবং তাদের নেত্রী হাসিনার ভয়ে তা মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
যারা বলেন আওয়ামী লীগ বিদেশ থেকে উকিঝুঁকি মারে, তারা কেন হাসিনাকে এত ভয় পায়? তারা কেন ভারতের কাছে এত তদবির করে হাসিনাকে কোন প্রচারের আলো থেকে দূরে রাখতে? হাসিনার বক্তব্যে কি আছে যা বেরিয়ে আসলে সরকারের মুখোশ খুলে যাওয়ার ভয়, অথবা আরেকটি অভ্যুত্থানের ভয়ে থাকতে হয়? তবে কি ভয় থেকেই বলা হচ্ছে আওয়ামী লীগ বলে কিছু নেই? দেশের সমস্ত মাধ্যমই তো সরকারের নিয়ন্ত্রণে। তবে কেন গণমাধ্যমগুলিকে হাসিনার বক্তব্য প্রচারে কঠোর বিধিনিষেধ দিতে হয়? না, তা আপনি সেই জনগোষ্ঠীর প্রধানের রাজনৈতিক বক্তব্য, তার অনুষ্ঠান আপনি বন্ধ করতে বলবেন, আপনার ক্ষমতা আছে করেন, কিন্তু এটা তো পারা যাবে না। এটা তো আধুনিক যুগ, গ্লোবাল ভিলেজ, মিডিয়ার যুগ, যার ফলে দেখা গেছে নর্মাল যা দেখতো তার চেয়ে 4 গুণ মানুষ দেখেছে। আগে হয়তো দেখতো খালি আওয়ামী লীগের সমর্থকরা, এখন আমরাও যারা নর্মাল নাগরিক আমরাও আগ্রহ করে দেখেছি, যেখান থেকে পেরেছি, যে কি এমন বলেছে বা বলবে যার জন্য এই সরকার এত নার্ভাস। সালাউদ্দিন সাহেব বলছে দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়েছে, কোনো আওয়ামী লীগ নাই বাংলাদেশে। তাহলে শেখ হাসিনা দিল্লিতে বসে কি বলছে না বলছে, এতে আপনাদের এত মাথা ব্যথা কেন, এত টেনশন কেন? জনগণ যদি হাসিনার বিরুদ্ধে, তবে সরকার এবং বিরোধী পক্ষের এত ভয়ের কি আছে? আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, সমাধানের প্রয়োজন আছে। সুতরাং অবশ্যই আমরা বসতে চাই, আমরা আলোচনা করতে চাই, এবং সেইটির সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে যে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত তাদের ভারতের মাটির তারা প্রথম কথা আশ্রয় নিয়ে আছে, এবং তারপরে সেই বক্তব্যগুলো তারা এখনো তারা কন্টিনিউ করতে দিবে কিনা, অ্যালাউ করবে কিনা, সেই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। আওয়ামী লীগ বলে কিছু নেই কথা শুধু সরকার পক্ষের লোক দাবি করছে তাই নয়, এই দাবি জামাত, বিএনপি, এনসিপি সবার। কারণ হাসিনা ফিরলে জামাত শিবির সব আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, বিএনপির পায়ের তলার মাটি হারিয়ে যাবে, দেশবিরোধী চক্রান্তের দায়ী শয়ে শয়ে মানুষের ফাঁসি হবে। হাসিনা ফিরলে এনসিপি দলটি বিলুপ্ত হয়ে যাবে। কিছু ছাত্রনেতা হয়তো ক্ষমা পাবেন, তবে সবাই নয়। যারা মেটিকুলাস ডিজাইনে যুক্ত বলে প্রমাণিত হবে তাদের সাজা হবেই। যারা পুলিশকে মিথ্যে অভিযোগে হত্যা করেছে, মিথ্যে প্রমাণ দিয়ে তাদের বিচার হবে কঠিনভাবে। জনগণ যদি আওয়ামী লীগের বিদায় দিয়ে থাকে, তবে সেটির প্রমাণ হবে কিভাবে? অভ্যুত্থানে যদি সাধারণ জনগণ যোগ দিয়ে থাকে, তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে। আন্দোলনে কয়েক লক্ষ মানুষ যোগ দিয়ে থাকলে বাংলাদেশের ভোটার কতজন? কয়েক লক্ষ উগ্র মানুষের রায় নিশ্চয়ই সমস্ত বাংলাদেশবাসীর হতে পারে না। একটি নির্বাচনে অর্ধেকেরও কম সংখ্যক ভোটার অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে অনেক আওয়ামী লীগের ভোটার বিএনপিকে ভোট দিয়েছিলেন যাতে দেশে উগ্রবাদ বা রাজাকারদের উত্থান না ঘটে। কিন্তু জনগণ হাসিনাকে বিদায় দিয়েছে, এটি কেবলমাত্র প্রমাণ হতে পারে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে হারিয়ে। কিন্তু জামাত, বিএনপি এবং এনসিপি সহ সমস্ত হাসিনা বিরোধীরা জানে যে তাদের সব দলগুলির মিলিত শক্তিও হাসিনাকে হারাতে পারবে না। তাই প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগকে দমন পীড়নের মাধ্যমে শেষ করার চেষ্টা হচ্ছে। লক্ষ লক্ষ নেতাদের জেলে ভরে রাখা হয়েছে। তারা কি দেশের মানুষ নয়? তাদের তো বিনা বিচারে আটকে রাখা হচ্ছে। 150-র বেশি কর্মীর মৃত্যু হয়েছে জেলের ভিতরে। ফ্যাসিবাদের সংজ্ঞা কি দল দেখে প্রযোজ্য হয়? আসলে এই সরকার বা বিরোধী সবাই জানে তারা আইনি লড়াই করলে হাসিনাকে দোষী প্রমাণ করতে পারবে না। তাই হাসিনার পক্ষে কোনো উকিল নিয়োগ করতে দেওয়া হয়নি, যিনি হাসিনার পছন্দের উকিল। যাদের হাসিনার পক্ষে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল তারা আগের থেকেই হাসিনার ফাঁসি চাওয়া ব্যক্তি, যারা জামাতের পছন্দের লোক। আসলে সরকার জানে হাসিনার নামটির মধ্যে এমন জাদু আছে যা যে কোনো সরকারের হৃদকম্পন ধরিয়ে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের প্রাক্তন আইন উপদেষ্টা জানিয়েছেন 2024 সালের 6 আগস্ট সকালে ঢাকায় সেনার সদর দপ্তরে তাকে ডেকে পাঠিয়েছিলেন সেনা প্রধান ওয়াকার। জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবে সেই নিয়ে তার সঙ্গে কথা বলতে চান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের পদে মোহাম্মদ ইউনূসকে প্রথমে মানতে চাননি সেদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন ইউনূস সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ নজরুল। তার কথায় দুটি কারণ দেখিয়ে আপত্তি তুলেছিলেন ওয়াকার, কিন্তু আন্দোলনকারী ছাত্ররা অনড় থাকায় শেষ পর্যন্ত তাকে রাজি হতে হয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার এবং জাতীয় সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ। 2024 সালের 5 আগস্ট পড়ুয়াদের আন্দোলনের চাপে বাংলাদেশের শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। আন্দোলনকারী পড়ুয়াদের অনেকেই ছিলেন আসিফের ছাত্র। ওই ঘটনার পরে বাংলাদেশের সেনা এবং আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক।
প্রথম আলো প্রতিবেদন অনুসারে 6 আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তী সরকার নিয়ে বৈঠক। নোবেলজয়ী ইউনুসকে সেই সরকারের প্রধান পদে বসানো থেকে উপদেষ্টাদের তালিকা তৈরি। অনেক ঘটনারই সাক্ষী ছিলেন আসিফ। সেই তিনিই সাক্ষাৎকারে দাবি করেছেন ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধানের পদে বসানো নিয়ে আপত্তি করেছিলেন সেনাপ্রধান। আসিফ জানান, 5 আগস্ট আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে তার বৈঠকে ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেন ছাত্ররা। তিনি বলেন, সরকার গঠনের প্রসঙ্গটা তারা তুলল। নাহিদ ইসলাম, যে কিনা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি বলেন, স্যার, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার হবে, এই সরকারের প্রধান কে হবেন? আমি সালাউদ্দিন আহমেদ স্যার আর ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্যারের, যারা কিনা যথাক্রমে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর এবং বিশিষ্ট অর্থনীতিবিদ, দুজনেই পরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন, তাদের সঙ্গে কথা বললাম। তখন নাহিদ বললেন যে, স্যার, ইউনুস স্যার হলে কেমন হয়? আসিফ জানান, তিনি সে সময় বলেছিলেন পড়ুয়াদের প্রস্তাবে ইউনুস রাজি হবেন না। ছাত্র নেতারা তাকে জানান ইউনুসের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে তাদের, তিনি রাজি হয়েছেন। আসিফ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন তা নিয়ে কথা বলার জন্য 6 আগস্ট সকালে ঢাকায় বাংলাদেশ সেনার সদর দপ্তরে তাকে ডেকে পাঠিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার। তিনি ওয়াকারকে বলেন, ছাত্রদের সিদ্ধান্ত ইউনুস স্যার হবেন, আমি মনে করি এটাই সবচেয়ে ভালো পছন্দ। আসিফ জানান, সেই প্রস্তাব শুনে দুটি আপত্তির কথা জানিয়েছিলেন ওয়াকার। তার কথায়, 1, ইউনুস ইতিমধ্যেই বাংলাদেশের শ্রম আইনের মামলায় দোষী। 2, ওর বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ রয়েছে। সেই সময় একজন আইনের শিক্ষক হিসেবে যুক্তি দিয়ে আসিফ ওয়াকারকে বলেন, আপনার প্রতি রাগ হলে আপনাকেও শাসক দল কোনো মামলায় দোষী সাব্যস্ত করতে পারবে। বাংলাদেশে এটা করা সম্ভব। এগুলি আওয়ামী লীগ সরকারের প্রচার। ইউনুস দেশ এবং বিদেশের শ্রদ্ধেয় এক ব্যক্তি, ওর কোনো বিকল্প নেই। এরপরে ওয়াকার আর 2 বন্ধু বাংলাদেশের তৎকালীন বায়ুসেনা প্রধান এবং নৌসেনা প্রধানকে ঘরে ডেকেছিলেন। তারাও ইউনুসের বিষয়ে সম্মতি জানিয়েছিলেন। আসিফের কথায়, আমার মনে হয়েছিল ওয়াকার ভাই কনভিন্সড হয়েছেন, যদিও সেই দিনই সন্ধ্যায় বঙ্গভবনের বৈঠকে অন্যরকম ঘটেছিল বলে জানান আসিফ। সেখানে একটি ঘরে আন্দোলনকারী নেতাদের সঙ্গে তিনি বসেছিলেন। ওয়াকার এসে জানান, পড়ুয়াদের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চান। আসিফের কথায়, রাষ্ট্রপতি এবং 3 বাহিনী প্রধান এলে হঠাৎ ওয়াকার ভাই আমার দিকে তাকিয়ে বললেন, আসিফ সাহেব, আপনার সঙ্গে তো কথা হয়েছে, আমরা একটু ছাত্রদের সঙ্গে বসি। ইট কেম অ্যাজ এ সারপ্রাইজ। বোঝা যাচ্ছে ওদের আলাদা বৈঠক করার পরিকল্পনা রয়েছে। তার আগে আসিফ আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলে ইউনুসের বিষয়ে আশ্বাস আদায় করেছিলেন বলে জানিয়েছিলেন আসিফ। তার কথায়, ছাত্রদের আমি আগেই সকালের মিটিংয়ে কথা জানিয়েছিলাম, বলেছিলাম তোমরা কিন্তু ইউনুস স্যার ছাড়া আর কারোর ব্যাপারে রাজি হবে না। তারা আমার চেয়েও বেশি স্ট্রং এই পজিশনে। তারা বলেছিল, স্যার, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আন্দোলনকারীদের সঙ্গে ওয়াকারের বৈঠক প্রায় 4-5 ঘন্টা চলেছিল জানিয়ে আসিফ বলেন, মিটিং শেষ হলে নাহিদ আসিফরা এলো। আমি বললাম, নাহিদ, তোমরা কি এটা করতে পেরেছো? বলল, জি স্যার, কোনো চিন্তা করবেন না, ইউনুস স্যারই হবেন। আমি ওদের জড়িয়ে ধরলাম, এত খুশি লাগছিল। আসিফের দাবি, পুরো মিটিং এর মূল পারপাসই ছিল ইউনুস স্যার বাদে অন্য কাউকে সরকার প্রধান হিসাবে নেওয়ার। এমনকি ছাত্রদেরও প্রস্তাব দেওয়া হয়েছে, তোমরা কেউ দায়িত্ব নাও। ওরা অনড় ছিল। শেষে ওয়াকার ভাই নাকি বলেছিলেন যে, আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করেন। হাসিনা সরকারের আমলে 2024 সালে জানুয়ারি মাসে ইউনুসকে দোষী সাব্যস্ত করে 6 মাসের কারাদণ্ড দিয়েছিল আদালত। নোবেলজয়ীর বিরুদ্ধে সব করা হয়েছে। সেনাপ্রধান ওয়াকারের সামনেই সেই যুক্তি তুলে ধরেছিলেন বলে জানিয়েছেন আসিফ। তারপরে ইউনুসই হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ভোট হয়। ক্ষমতায় আসে খালেদা জিয়ার দল বিএনপি এবং মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের এক বিতর্কিত অধ্যায়। তুমুল ভারত বিরোধিতা, ইন্ধন যোগানো ছাড়াও প্রশাসন চালানো এবং আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ভুরি ভুরি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে আসিফও স্বীকার করেছেন, ইউনুস সরকারের কিছু কাজ ঠিক হয়নি। তার কথায়, মব নিয়ন্ত্রণ, মামলায় ভুয়া আসামি রাখা সংস্কৃতি, প্রথম আলো, ডেইলি স্টারে আক্রমণ, এগুলো আমরা অ্যাড্রেস করতে পারিনি। 32 নম্বর ধানমন্ডি যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন, তা ভাঙার রোধেও আমাদের ব্যর্থতা ছিল। হামের টিকা নিয়ে আমাদের এরর অফ জাজমেন্ট প্রচন্ড পীড়াদায়ক, যদিও এই সংকট মূলত আওয়ামী লীগ আমলে তৈরি হয়েছিল। সার্জিওগড় বাংলাদেশে আসার অনেক আগের থেকেই আমেরিকার বহু মার্কিন গোয়েন্দারা বাংলাদেশে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে এসে গোটা বাংলাদেশ চষে বেরিয়েছে।
আর ওই গোয়েন্দাদের মধ্যে এমন অনেকেই ছিল যাদের হাইনার সঙ্গে তুলনা করা হয়, যাদের আসল কাজই হলো আমেরিকার স্বার্থে বিভিন্ন দেশের রেজিম চেঞ্জ করা, যার জন্য যে কোনো উপায়ে সেই পরিষদ তৈরি করা। তারা আমেরিকার স্বার্থে যে কোনো দেশে গিয়ে পরিস্থিতির বদল ঘটাতে পারে, আর তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই আমেরিকান রাষ্ট্রদূতেরা সে দেশে গিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেন। সার্জিও গোর বাংলাদেশে যা যা করেছেন তার পিছনে ছিল এই গোয়েন্দাদের জমিনের রিপোর্ট। আসলে এই সফরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের প্রিয় ব্যক্তিটির দায়িত্ব ছিল হাসিনার সমস্যার সমাধান করে কিভাবে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা যায়। কারণ চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু চুক্তিতেই স্থায়ী নেই, চীনের বহু গোয়েন্দা সাধারণ নাগরিকের ছদ্মবেশে বাংলাদেশে ভ্রমণের নামে তাদের গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছিল। চীনকে ঠেকাতে আমেরিকার ভারতকে প্রয়োজন, আর হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে না পারলে ভারতের পক্ষে চীন এবং বাংলাদেশের ঐক্যকে সামাল দেওয়া কষ্টকর। বাংলাদেশে মৌলবাদের উত্থান হলে তা আমেরিকার জন্য ভয়ঙ্কর। তারেক রহমানের চীন সফরে আমেরিকাকে বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে, কিন্তু আবার একটি রেজিম চেঞ্জের জন্য বাংলাদেশ কতটা তৈরি, বিশেষ করে আওয়ামী লীগ কি জনগণের সঙ্গে তাদের সেই সম্পর্ক তৈরি করতে পেরেছে? যদি পেরে থাকে তবে কতটা শক্তিশালী সেই সম্পর্ক? এইসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদারকি করতেই সার্জিও গোরের বাংলাদেশ সফর, যার প্রভাব থাকবে বহুদিন। সার্জিও গোর সদ্য ঢাকা সফর করে গেলেন। সাদা চোখে দেখলে বিষয়টা যত সহজ সরল, আমেরিকার জন্য বিষয়টা মোটেই সহজ সরল নয়। এই সফরের সাফল্যে ঠিক করে দেবে বঙ্গোপসাগরে তারা আধিপত্য কায়েম করতে পারবে কিনা। এই সফরের গুরুত্ব বিচার করলে দেখা যায় এই সফরটি ছিল 3 দিনের জন্য, কিন্তু সরকারের সঙ্গে সার্জিও গোরের মাত্র 2টি বৈঠক হয়েছে, যা কয়েক ঘন্টার বিষয়। তাহলে সার্জিও গোর 3 দিন কেন থাকলেন বাংলাদেশে? খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি করে বৈঠক ছাড়া বাংলাদেশের সরকারের সঙ্গে সার্জিও গোরের আর কোনো বিশেষ কর্মসূচি ছিল না। তার মধ্যে একটি নজিরবিহীন ঘটনা হলো সরকারের তরফে দেওয়া নৈশভোজ প্রত্যাখ্যান। বাংলাদেশে যখন পালাবদল ঘটেছিল তখন আমেরিকার ক্ষমতায় বাইডেন, যার পোষ্যপুত্র ছিলেন মোহাম্মদ ইউনূস, যাকে ট্রাম্প সরকার বিন্দুমাত্র পছন্দ করেন না। আর ওই নৈশভোজে ইউনূস সহ তার দলবলের থাকার কথা ছিল, তাই ওই নৈশভোজ বাতিল করে দেন সার্জিও গোর। ট্রাম্প যখন প্রথমবারের জন্য রাষ্ট্রপতি হয়েছিলেন, ইউনূসের প্রতিক্রিয়া ছিল ভয়ঙ্কর ট্রাম্প বিরোধী। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্যারিসের এইচসির এক অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতিক্রিয়ায় ট্রাম্পের জয়কে একটি সূর্যগ্রহণ এবং সময়টিকে কালো দিন বলে মন্তব্য করেছিলেন। এই কথাগুলো উল্লেখ করার বিশেষ কারণ হলো বাইডেন ইউনূসকে ভালোবাসতে পারেন, কিন্তু ট্রাম্প তাকে এখনো ঘৃণা করেন। শুধু ওই বক্তব্যের জন্য নয়, ইউনূস বহু টাকা ঢেলেছিলেন ট্রাম্পকে হারাতে, তাই ট্রাম্প ইউনূসকে একটুও মেনে নিতে পারেন না। অনেকেই ভেবেছিলেন নির্বাচনের পর কিছু পরিবর্তন ঘটবে, কিন্তু সবার ধারণাকে বদলে দিয়ে বাংলাদেশের নির্বাচনের পরও ইউনূসেরই সরকার চলছে। শুধু তাই নয়, এমন আলোচনাও চলছিল বা চলছে যে মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা হবে। আমেরিকা এটিকে যেমন মানবে না, তেমন তারেক রহমানের চীন প্রীতিকেও মোটেই ভালো চোখে দেখছেন না ট্রাম্প। আমেরিকা তখনই বাংলাদেশে আবার পালাবদলের জন্য পরিষদ তৈরি করতে শুরু করেছিল, যখন তারেক রহমান চীনের সঙ্গে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত চীনের করিডোরকে সমর্থন করে চুক্তি করেছিলেন। তারপরে চীনা রাষ্ট্রদূত বলেই দিয়েছিলেন যে তারাই করিডোরের কাজ শুরু করে দিয়েছে। এগুলি এই জন্য বলা যে সার্জিও গোর এই সরকারের সঙ্গে কেমন আচরণ করবেন তা ঠিক হয়ে গিয়েছিল তারেক সরকারের ওই আচরণগুলির জন্য। সার্জিও গোর ওয়েস্টিন হোটেলে একের পর এক মিটিং করেছেন কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায়। হাসিনা ডিসেম্বরে ফিরলে কি হতে পারে বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া? দেশে থাকা আওয়ামী লীগ নেতারা কিভাবে সামলাবে সেই পরিস্থিতি? তাদের কি পরিকল্পনা হওয়া উচিত? ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ধীরে ধীরে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফিরছিল, কিন্তু সেই স্বাভাবিক ছন্দ যে ঢাকা চাইছে না সেটা আরও একবার দেখা গেল। নয়াদিল্লিকে চটিয়ে কড়া বিবৃতি দিয়েছে তারেক সরকার। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে সরাসরি বার্তা দিয়েছেন শেখ হাসিনা। 5ই আগস্ট যখন গোটা বাংলাদেশ জুড়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন হচ্ছে, তখন শেখ হাসিনা সরাসরি লাইভে এসে তোপ দাগছেন তারেক সরকারকে, আর যেটা মোটেই ভালোভাবে নেয়নি ঢাকা। যে কারণে হাসিনার বক্তব্যের 1 ঘন্টার মধ্যে নয়াদিল্লির উদ্দেশ্যে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। নয়াদিল্লিকে ক্রমাগত চটানোর ফল যে তারেক সরকারকে ভুগতে হবে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
বুধবার সন্ধ্যে দিল্লিতে ফরেন করসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়ে দেশে ফেরার ঘোষণা থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে একেবারে মন্তব্য করেন শেখ হাসিনা। যেখানে ফেরার ঘোষণা তো দিয়েছেনই, পাশাপাশি তারেক সরকার কিভাবে বাংলাদেশবাসীর ওপর অত্যাচার চালাচ্ছে তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শেখ হাসিনা। এর ঠিক 1 ঘন্টার মধ্যেই ঢাকার তরফে একটি বিবৃতি দেওয়া হয়, যেখানে ঢাকার অভিযোগ এমন একটি অনুষ্ঠানের অনুমতি দেওয়া দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার পরিপন্থী। পাশাপাশি এতে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং দেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে বলেও দাবি করেছে সে দেশের বিদেশ মন্ত্রক। সূত্রে খবর, ঢাকার তরফে আগেই ভারত সরকারকে এই বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়েছিল। তাদের দাবি, শেখ হাসিনার এই সাংবাদিক বৈঠক আয়োজন করা হলে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ভারতকে জানানো হয়েছিল। কিন্তু আদেও ঢাকার এই বক্তব্যে কোনো রকম পাত্তা দেয়নি যে নয়াদিল্লি, সেটা পরিষ্কার। বাংলাদেশ আরও মনে করিয়ে দিয়েছে 2013 সালে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য একাধিকবার ভারতের কাছে আবেদন জানানো হয়েছে, কিন্তু সেই বিষয়ে এখনো নয়াদিল্লির তরফে কোনো আনুষ্ঠানিক জবাব মেলেনি বলে অভিযোগ ঢাকার। কিন্তু ভারত আগে থেকে বিতর্ক এড়াতে হাসিনার সংবাদ সম্মেলন ইস্যুতে বিবৃতি দিয়েছিল। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক একটি বেসরকারি সংবাদ মাধ্যমের উদ্যোগে আয়োজিত হয়েছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্কই নেই এবং ওই অনুষ্ঠানে প্রকাশিত মতামতের সরকার সমর্থন করে না। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন, যেখানে শেখ হাসিনার অডিও বার্তা প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে ইউনূস অনুরোধ করলে মোদী পরিষ্কার জানিয়ে দেন যে এটা সোশ্যাল মিডিয়া, এখানে আমরা কাউকে নিয়ন্ত্রণ করতে পারি না। অর্থাৎ ভারত বিশ্বাস করে শেখ হাসিনা দেশের অতিথি, ফলে সবকিছুতেই তার উপর নিয়ন্ত্রণ চাপানো হবে, এটাতে বিশ্বাস করে না ভারত। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছিল। তবে স্বাভাবিক ছন্দে ফের আবারও 2026 সালে পরিস্থিতি ঘুরছে। এখানেই অনেকে বলছেন ঢাকা ভুল করছে নয়াদিল্লিকে চটিয়ে। এরপর ভারতের থেকে সহযোগিতা আদৌ কি পাবে বাংলাদেশ, সেটা অবশ্য আগামী বলবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনার হেলিকপ্টারে চেপে রওনা দিয়েছিলেন তিনি। সেই সময় একটি যাত্রীভর্তি বিমানের কাছাকাছি চলে আসে কপ্টারটি। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস সংবাদ মাধ্যম বিষয়টি সামনে এনেছে। ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল দুজন জানিয়েছেন, সেনার মারিন ওয়ান হেলিকপ্টারে চেপে যাচ্ছিলেন ট্রাম্প। সেই সময় ওয়াশিংটনের আকাশে একটি যাত্রীভর্তি বিমানের কাছাকাছি পৌঁছে যায় হেলিকপ্টারটি। দূরত্ব 1 মাইলেরও কম ছিল। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তির তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানীর আকাশে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে অস্পষ্ট যোগাযোগের পর মেরিন ওয়ান একটি যাত্রীবাহী বিমানের 1 মাইলেরও কম দূরত্বের মধ্যে চলে এসেছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ বিঘ্ন ঘটাতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি করা হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, 4 আগস্ট ওয়াশিংটন ডিসিএ অর্থাৎ ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছাড়া বাণিজ্যিক বিমান এবং মেরিন ওয়ান হেলিকপ্টারের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না থাকার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখছে তারা। যদিও হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাইয়ের বক্তব্যে মেরিন ওয়ান হেলিকপ্টারের পাইলটরা বিশ্বের মধ্যে সেরা, প্রেসিডেন্টের কোনো বিপদ ছিল না। আমেরিকার এভিয়েশন রেগুলেটর FAA জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের বাণিজ্যিক বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। আবার মেরিন ওয়ান হেলিকপ্টারের পাইলটের সঙ্গেও যোগাযোগ ছিল তার নিরাপদ দূরত্ব তৈরির সময়। তাদের বক্তব্য, প্রেসিডেন্ট কোনো বিপদেই পড়েননি। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। তদন্তে যা উঠে আসবে সেই মতো পদক্ষেপ করা হবে। এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী 4 আগস্ট স্থানীয় সময় 2:30 আমেরিকার এয়ারলাইন্সের এমডারের E-170 বিমানটি আকাশে ওড়ে, আর ওই সময় আকাশে ওড়ে ট্রাম্পের হেলিকপ্টার। তিনি অ্যান্ড্রুজ
বায়ুসেনা ঘাঁটির দিকে যাচ্ছিলেন। সেখান থেকে প্রেসিডেন্টের জন্য বরাদ্দ বিমানে চেপে ক্যালিফোর্নিয়া রওনা দেওয়ার কথা ছিল। এর আগে 2025 সালে জানুয়ারি মাসে ওয়াশিংটনে মাঝাকাশে একটি বিমান এবং সেনার ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনায় মারা যান 67 জন। সেই ঘটনার পর এফএ এর তরফে ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট সংলগ্ন এলাকার নিরাপত্তা বাড়ায় এফএ। কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের হেলিকপ্টারের কাছাকাছি বিমানের হঠাৎ চলে আসার ঘটনাটি নিয়ে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি করে। যদিও সেদেশের প্রশাসন জানিয়েছে এই ঘটনার তদন্ত যথাক্রমে শুরু হয়ে গেছে। এখন এই তদন্তের পর কার গাফিলতি ছিল এই ঘটনার পিছনে সেদিকেই নজর রয়েছে সকলের। নজর ছিল বুধ সন্ধ্যের দিকে। ভার্চুয়ালি বার্তায় কোন কোন বিষয়ের কথা উল্লেখ করবেন মুজিব কন্যা। যে 5ই আগস্ট বাংলাদেশ ছেড়েছিলেন সেই 5 তারিখেই তিনি ঘোষণা করলেন ঘরে ফেরার কথা। হাসিনার বক্তব্যের আগেই বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছিলেন হাসিনা ফিরতে চান বাংলাদেশে। তারপরই জল্পনা আরো তীব্র হয়। 5ই আগস্টের বক্তব্যে হাসিনা বললেন তিনি ফিরবেন দেশে, ফিরবে আওয়ামী লীগও। তবে এবার আর ক্ষমতার জন্য নয়, ফিরবেন দেশের মানুষের পাশে দাঁড়াতে। হাসিনা বলেন, আমি নিজেকে নিয়ে চিন্তিত নই, চিন্তিত বাংলাদেশের জনগণকে নিয়ে। আমি ফিরতে চাই কারণ নিরাপত্তা, উন্নয়ন, শান্তি বাংলাদেশের মানুষের প্রাপ্য। একই সঙ্গে তিনি আরো বলেন, আমার এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন গণতান্ত্রিক পদ্ধতির কাছে, ক্ষমতার জন্য নয়। ফিরব বাংলাদেশকে সঠিক পথে চালিত করার জন্য, বাংলাদেশকে উন্নয়নের পথে চালিত করতে। আমি বাংলাদেশে ফিরতে চাই কেবল একটিই কারণে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের জীবনযাত্রার উন্নতিতে সাহায্য করতে। আমি তাদের বিশ্বাস করি, ভালোবাসি, আমি তাদের কাছে ফিরব। এর আগেও হাসিনা উদ্বেগ আশঙ্কা প্রকাশ করে বলেছেন তার কারাবাস হলেও কঠিন শাস্তির মুখোমুখি হতে হলেও ফিরবেন দেশে। বুধেও অর্থাৎ 5ই আগস্ট সন্ধ্যায় একই কথা বলেন তিনি। বক্তব্যের মাঝেই জানান গ্রেপ্তারি কারাবাসের ঝুঁকি থাকলেও তা নিয়েই তিনি দেশে ফিরবেন। জনগণের প্রতি তার কর্তব্য থেকে কোনোভাবেই বিরত রাখা যাবে না তাকে। একই সঙ্গে হাসিনা এবং জয়ের বক্তব্যে উঠে আসে ভারত প্রসঙ্গ। শেখ হাসিনা এদিন বক্তব্যে বলেন ভারত তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। হাসিনা পুত্র জয় জানান মুজিব কন্যাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দিয়েছে ভারত সরকার। এদিন বক্তব্যের শুরুতেই তিনি ভেঙে পড়েন, তোলেন পরিবারের কথা, ভাইয়ের কথা। 1971-এর কথা তুললেন হাসিনা, তুললেন 2024-এর জুলাই আন্দোলনের কথাও। একদিকে যেমন অভিযোগ করলেন তার জামানার উন্নয়ন নষ্ট হবার কথা, অন্যদিকে দিলেন পাশে থাকার প্রতিশ্রুতি। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল না বলেও দাবি করলেন পদ্মাপাড়ের সাবেক প্রধানমন্ত্রী। একই সঙ্গে অভিযোগ করলেন সে সময় তাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি কোনোভাবেই তার দেশের জনগণের থেকে বিচ্ছিন্ন হতে চাননি। এদিকে হাসিনা অভিযোগ করেন গত 2 বছরে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বক্তব্যে জানান এখন ঘরবাড়ি, কর্মক্ষেত্র এবং শিক্ষাঙ্গনে ভয়ের পরিবেশ। তার দাবি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল এটি সেই বাংলাদেশ নয়। তার অভিযোগ ঘটনা প্রবাহ থেমে যায়নি 5ই আগস্ট তার দেশত্যাগের পরেও। পরবর্তী ঘটনা প্রবাহের উল্লেখ করেন তিনি। একসঙ্গে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে তারেক রহমানের বিএনপি সরকারকেও ধুয়ে দিলেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবকিছুরই বিচার হওয়ার হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মুজিবুর রহমান কন্যা শেখ হাসিনা। নয়াদিল্লিতে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করলেন। তারপর থেকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার বক্তব্য নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিষয়টি শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেই নয়, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিমণ্ডলেও নতুন করে আগ্রহ তৈরি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি এখন কেবল একটি রাজনৈতিক বিতর্ক নয়, বরং আন্তর্জাতিক আইন, কূটনৈতিক সম্পর্ক এবং প্রত্যর্পণ সংক্রান্ত আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে একাধিকবার বাংলাদেশ প্রত্যর্পণের জন্য চিঠি দিয়েছে নয়াদিল্লিকে, কিন্তু কোনো উত্তর দেয়নি ভারত। তবে স্পষ্ট করে দেওয়া হয়েছে শেখ হাসিনা দেশের অতিথি, ফলে তিনি যতদিন চাইবেন ঠিক ততদিন থাকতে পারেন। পাশাপাশি তার যে কোনো বক্তব্য তার নিজস্ব, এতে ভারত সরকার সমর্থন করে না। তবে এখনো প্রত্যর্পণ বিষয়টি জিয়েই রয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন এখন একটি প্রক্রিয়া, যেখানে একটি রাষ্ট্র নির্দিষ্ট আইনি ভিত্তিতে অন্য একটি রাষ্ট্রের কাছে কোনো ব্যক্তিকে ফেরত চায়, তবে কোনো অনুরোধ জানানো মানেই তা গ্রহণ করা বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট দুই দেশের আইন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি, অভিযোগের প্রকৃতি এবং বিচারিক প্রক্রিয়া সহ একাধিক বিষয় বিবেচনার পরে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পক্ষ থেকে যে অবস্থান সামনে এসেছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেখা যাচ্ছে। একদিকে কেউ বলছেন এটি আইনি প্রক্রিয়ার অংশ, আবার অন্যদিকে কেউ এটিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির একটি কূটনৈতিক অধ্যায় হিসেবে দেখছেন। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত যে কোনো সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর আনুষ্ঠানিক অবস্থান এবং আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং বহুমাত্রিক। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, বিদ্যুৎ সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা এবং আঞ্চলিক নিরাপত্তা, এসব ক্ষেত্রেই দুই দেশের পারস্পরিক সহযোগিতা রয়েছে। ফলে প্রত্যর্পণের মতো সংবেদনশীল ইস্যুতে দিল্লি সাধারণত আইনি এবং কূটনৈতিক দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করে থাকে। বিশ্লেষকদের এখানে মত যে ভারত কোনো অনুরোধ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট আইন, কূটনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার বিষয়গুলো মূল্যায়ন করবে। ফলে বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা যেমন থাকে না, তেমনই কোনো সিদ্ধান্ত সম্পর্কে আগাম নিশ্চিত মন্তব্য করাও ঠিক কঠিন। এই ইস্যুর আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতা। ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন সহ একাধিক দেশের কৌশলগত স্বার্থ বর্তমানে বঙ্গোপসাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে বিস্তৃত। তাই বাংলাদেশ ভারত সম্পর্কে যে কোনো সংবেদনশীল ইস্যু আঞ্চলিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে প্রত্যর্পণ প্রক্রিয়ায় মানবাধিকার, বিচারিক নিশ্চয়তা এবং দ্বিপাক্ষিক চুক্তির বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো ব্যক্তি রাজনৈতিকভাবে আলোচিত হলেও প্রত্যর্পণের সিদ্ধান্ত মূলত আইনি মানদণ্ডের ভিত্তিতেই বিবেচিত হয়। সব মিলিয়ে বলা যায়, নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের প্রত্যর্পণ দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই ইস্যুর ভবিষ্যৎ নির্ভর করবে দুই দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ, বিদ্যমান আইনি কাঠামো এবং সংশ্লিষ্ট বিচারিক প্রক্রিয়ার উপর। তাই বিষয়টি নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সরকারি বিবৃতি এবং যাচাইকৃত তথ্যের অপেক্ষা করাই সবচেয়ে যুক্তিসঙ্গত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।